রাজনীতিতে চিরস্থায়ী শত্রু বা মিত্র বলে কিছু নেই। কথাটি যেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে চরম সত্য হয়ে ধরা দিচ্ছে। 4 মাস আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক আন্তর্জাতিক ও ভারতীয় গণমাধ্যমের সাক্ষাৎকার দিচ্ছিলেন। সেখানে ডক্টর ইউনূসের সমালোচনা ছিল তুঙ্গে, ছিল দ্রুত দেশে ফেরার হুঙ্কার। কিন্তু গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর হঠাৎ এক রহস্যময় নীরবতা। যে শেখ হাসিনা প্রতিটি বক্তব্যে তারেক রহমানকে গ্রেনেড হামলা বা 10 ট্রাক অস্ত্র মামলা নিয়ে সমালোচনা করতেন, তিনি এখন নিশ্চুপ। অন্যদিকে একসময়ে ভারত বিরোধী তকমা লাগানো বিএনপি এখন দিল্লির সঙ্গে গড়ে তুলছে অভূতপূর্ব ঘনিষ্ঠতা। তবে কি ক্ষমতার সমীকরণ বদলে যাওয়ায় ভারতের কাছে গুরুত্ব হারাচ্ছে আওয়ামী লীগ? তারেক রহমান কি তবে দিল্লির নতুন আস্থার প্রতীক? আজ আমরা বিশ্লেষণ করব কেন চুপ শেখ হাসিনা, আর ভারত কেনই বা আওয়ামী লীগকে ফেরাতে দৃশ্যত কোনো আগ্রহ দেখাচ্ছে না। শেখ হাসিনার হঠাৎই নীরবতা রাজনৈতিক বিশ্লেষকদের ভাবিয়ে তুলেছে। গত 1 মাসে তিনি তারেক রহমান বা বিএনপি সরকারের দুর্নীতির পুরনো ফাইল নিয়ে কোনো টু শব্দ করেননি। অথচ ক্ষমতায় থাকতে এমন কোনো দিন যেত না যেখানে তিনি বিএনপি, খালেদা জিয়া এবং তারেক রহমানের কড়া সমালোচনা করতেন না। কিন্তু হঠাৎ কি এমন হলো? বিএনপি সমালোচনা না করার পেছনে কি প্রধান কারণ হতে পারে ভারতের অবস্থান? তারেক জিয়া 2007 সালে মুচলেখা দিয়েছিল জীবনে আর রাজনীতি করবে না। লন্ডন যে বসে আছে, এত টাকা কোথা থেকে পায়? জনগণের টাকা আত্মসাৎ করেছে। আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায়, আমরা একটু দেখি। বিশ্লেষকদের মতে ভারত হয়তো শেখ হাসিনাকে এই মুহূর্তে কড়া সমালোচনা না করার পরামর্শ দিয়েছে। কারণ ভারতের মাটিতে বসে ভারত সরকারের স্বীকৃত এই প্রতিবেশী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রচার চালানো দিল্লির জন্য কূটনৈতিক অস্বস্তির কারণ হতে পারে। আরেকটি বড় কারণ হতে পারে দর কষাকষি। শেখ হাসিনা হয়তো বুঝতে পারছেন দিল্লির সাথে তারেক রহমানের যে নতুন রসায়ন তৈরি হচ্ছে, তাতে আগ বাড়িয়ে কথা বললে হিতে বিপরীত হতে পারে। 2001 থেকে 2005 সাল বিএনপির সে সময় ছিল দিল্লির জন্য এক দুঃস্বপ্ন। 10 ট্রাক অস্ত্র মামলা থেকে শুরু করে ভারতের বিচ্ছিন্নতাবাদী উলফা নেতাদের প্রশ্রয় দেওয়া, সব মিলিয়ে বিএনপির সাথে ভারতের সম্পর্ক তলানিতে ঠেকেছিল। এই ভারত শুধু পলাতক স্বৈরাচারকেই মনে রেখেছে, বাংলাদেশের জনগণকে তারা মনে রাখেনি। সেই জন্যই পানির যে ন্যায্য হিস্সা বঞ্চিত তিস্তাপাড়ের বিক্ষুব্ধ জনগণের মনে প্রশ্ন, পলাতক স্বৈরাচারকে ভারত যা দিয়েছে বা পলাতক স্বৈরাচার ভারতকে যা দিয়েছে, সেই পলাতক স্বৈরাচারকে আশ্রয় দেওয়া ছাড়া ভারত কি বাংলাদেশকে আর কিছু দিয়েছে? কিচ্ছু দেয় নাই। কিন্তু 2026 সালের পরবর্তী দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন এক আধুনিক কূটনীতির ভূমিকায়। তিনি ভারতকে আশ্বস্ত করছেন যে বাংলাদেশের মাটি আর কখনো ভারতের বিচ্ছিন্নতাবাদীদের জন্য ব্যবহৃত হবে না। শুধু তাই নয়, চীন বা পাকিস্তানের সাথে অতিরিক্ত মাখামাখি না করার যে অলিখিত শর্ত দিল্লির থাকে, তারেক রহমান তা অত্যন্ত কৌশলে মেনে চলছেন। তারেক রহমান প্রমাণ করতে চাইছেন ভারত যা আওয়ামী লীগের কাছে পেত তার চেয়েও বেশি নিরাপত্তা এবং বাণিজ্যিক সুবিধা তিনি দিতে প্রস্তুত। আর ভারতও দেখছে যদি বিএনপি ভারতের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করে, তবে শুধু আওয়ামী লীগের ওপর বাজি ধরার কোনো প্রয়োজন তাদের নেই। সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা ছিল যে শেখ হাসিনা ভারতের সব কথা শুনতেন, কিন্তু বাস্তবতা কি তাই? তথ্য বলছে ভিন্ন কথা। শেখ হাসিনা ভারতের আপত্তি সত্ত্বেও চীন থেকে সাবমেরিন কিনেছেন, সবচেয়ে বেশি অস্ত্র কিনেছেন বেইজিং থেকে। এমনকি ভারতের পছন্দের অনেক নেতাকেও মন্ত্রিসভায় জায়গা দেননি তিনি। ভারতের কূটনীতিকরা প্রায়ই আড়ালে বলতেন শেখ হাসিনা ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতেন, অর্থাৎ
শেখ হাসিনা সবসময় ভারতের সব আবদার মেটাননি। অন্যদিকে তারেক রহমান এখন ভারতের কাছে নিজেকে একজন বিশ্বস্ত অংশীদার হিসেবে উপস্থাপন করছেন। ভারত যদি দেখে যে তাদের নিরাপত্তা স্বার্থ তারেক রহমানের হাতে বেশি সুরক্ষিত, তবে তারা কেন আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে নিজের শক্তি বা অর্থ ব্যয় করবে? গত ১৯ মাসের পরিসংখ্যান বিশ্লেষণ করলে একটি বিষয় পরিষ্কার, ভারত এমন কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি যা দেখে মনে হতে পারে তারা আওয়ামী লীগকে দ্রুত ক্ষমতায় ফেরাতে মরিয়া। বরং তারা বর্তমান বিএনপি সরকারের সাথে বাণিজ্য ও কানেক্টিভিটি নিয়ে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে। দিল্লির সাউথ ব্লকের থিঙ্ক ট্যাঙ্কগুলো এখন মনে করছে আওয়ামী লীগকে অন্ধ সমর্থন দিয়ে তারা বাংলাদেশের সাধারণ মানুষের বিরাগভাজন হয়েছে। তাই এখন তারা সবার সাথে সম্পর্ক রাখতে চায়, কোনো নির্দিষ্ট দলের সাথে নয়। ভারতের চিরকালের ভয় হলো বাংলাদেশে চীন ও পাকিস্তানের প্রভাব। অতীতে বিএনপি এই কার্ডটি ব্যবহার করে ভারতকে চাপে রাখতে চাইতো, কিন্তু এবার তারেক রহমান সেই পথে হাঁটেননি। তিনি চীন ও পাকিস্তানের সাথে দূরত্ব বজায় রেখে ভারতের গুড বুকে নাম লিখিয়েছেন। বিশ্লেষকদের মতে যদি তারেক রহমান ভারতকে এই গ্যারেন্টি দিতে পারেন যে তিনি ভারতপন্থী না হলেও ভারত বিরোধী হবেন না, তবে আওয়ামী লীগের আর কোনো বিশেষ গুরুত্ব ভারতের কাছে থাকবে না। কারণ আওয়ামী লীগকে একচেটিয়া সমর্থন দেওয়ায় বাংলাদেশে ভারতের ইমেজ ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাহলে প্রশ্ন জাগে, আওয়ামী লীগ কি তবে ভারতের রাজনৈতিক সমীকরণ থেকে মুছে যাচ্ছে? উত্তরটা হয়তো এত সহজ নয়। তবে এটা নিশ্চিত যে ভারত এখন আর একটি ঝুড়িতে সব ডিম রাখছে না। যদি বিএনপির ভারতের স্বার্থ রক্ষা করে, তবে আওয়ামী লীগের জন্য দিল্লির দরজা আগের মতো উন্মুক্ত নাও থাকতে পারে। শেখ হাসিনার নীরবতা হয়তো সেই তিক্ত সত্যটি বুঝতে পারারই বহিঃপ্রকাশ। বাংলাদেশের রাজনীতিতে এখন নতুন এক খেলা চলছে, যেখানে আদর্শের চেয়ে স্বার্থ বড় আর বন্ধুত্বের চেয়ে ভূ রাজনীতি বেশি শক্তিশালী। আপনার কি মনে হয়, তারেক রহমানের ভারত ঘনিষ্ঠতা কি আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, নাকি ভারত শেষ পর্যন্ত আওয়ামী লীগকেই তাদের বিশ্বস্ত বন্ধু হিসাবে বেছে নেবে? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।